আমরা চাই কাশ্মীরে শান্তি ফিরুক। সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ধর্ম জাতের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগি হয়ে না যাক, এটা আমরা চাই। পিওকেতে বা কাশ্মীরে যুদ্ধ, ধ্বংসলীলা এগুলো কোনোটাই তো এখন অব্দি হয়নি, শোনা যাচ্ছে। এর মাঝে পহেলগাঁও আক্রমণ, তার নৃশংস ঘটনা, এবং আজকে সন্ধ্যেবেলা যখন আমরা ইন্টারভিউ দেওয়া নেওয়া করছি সেই সময়ের মাঝে একটি ঘটনা ঘটেছে যেখানে বাংলার একজন বীর সন্তান ঝন্টু আলী শেখ শহীদ হয়েছেন, সেটা একটি ঘটেছে। আর বাকি যা বলা হচ্ছে সবই হতে পারে এই ভরসায়। তো গোটা দেশের সমস্ত রাজনৈতিক দল, যেদিন সর্বদল বৈঠক ডাকা হয়েছিল সেদিন তারা কেন্দ্রীয় সরকারের পাশে দাঁড়িয়েছিল, প্রধানমন্ত্রীর পাশে দাঁড়ানোর সুযোগ পায়নি, কারণ প্রধানমন্ত্রী সর্বদল বৈঠক না থেকে তিনি বিহারে ভোটের প্রচারে চলে গেছিলেন। কিন্তু সমস্ত রাজনৈতিক দল বলেছিল কেন্দ্রীয় সরকারের পাশে আছি, একটা কিছু এবার হোক, কড়া ব্যবস্থা হোক, যাতে সন্ত্রাসবাদটা নির্মূল করার দিকে আমরা এগোতে পারি। কিন্তু এখনো পর্যন্ত সেরকম কোনো ব্যবস্থা আমাদের দেখা যায়নি। আমরা চাই যে সন্ত্রাসবাদ নির্মূল হয়ে যাক, সত্যি সত্যি সেরকম একটা ব্যবস্থা করা হোক। নোট বাতিল করে কি 370 ধারা কাশ্মীরে স্পেশাল স্ট্যাটাস কেড়ে নিয়ে যে সন্ত্রাসবাদকে মাটিতে ধুলোয় মিশিয়ে দেওয়ার কথা সরকার বলেছিল, দিনে দিনে প্রমাণ পাওয়া যাচ্ছে যে সাথে সন্ত্রাসবাদ ধুলোয় মেশেনি। এখন এমন একটা কড়া ব্যবস্থা নিতে হবে যাতে সন্ত্রাসবাদ ধুলোয় মিশে যায়। সাধারণ মানুষকে ভয় না দেখিয়ে ইত্যাদি না করে, তাদের জন্য বাড়তি কোনো আশঙ্কার পরিস্থিতি তৈরি না করে, সন্ত্রাসবাদীরা যাতে ভয় পায়, তাদের মনে যাতে আশঙ্কার বীজ বপন হয়, এইরকম একটা ব্যবস্থা সরকারকে নিতে হবে। মিডিয়ার একাংশকে তো আমরা দেখেছিলাম যে যেখানে কোনো একজন সেনা জওয়ান বন্দুক তাক করে রয়েছেন, তার ঠিক মুখোমুখি দাঁড়িয়ে, চোখাচোখি দাঁড়িয়ে মিডিয়ার একাংশে একটি মিডিয়ার ক্যামেরা। ফলে সেইভাবে তো যুদ্ধ হবে না, গুলি চালাতে গেলে তো মিডিয়া পার্সনের গায়ে লেগে যাবে। ফলে যুদ্ধটা করতে হবে আক্ষরিক অর্থে বাস্তবিক। সেটা মিডিয়া কিছু খবর দেখায়, তার প্রয়োজন মতো দেখায়। এখন দেশের নিরাপত্তার সমস্ত খবর দেখানো উচিত নয়। আমাদের এই ম্যাচিউরিটিও থাকা উচিত যে কিছু জিনিস থাকে যেটা সাধারণ মানুষকে জানানো যায় না। কোথায় আমার বাংকার রয়েছে এটা যদি টিভি মিডিয়ার মাধ্যমে সবাই জেনে যায়, তাহলে তো শত্রুপক্ষও জেনে যাবে, ফলে সেই গোপনীয়তা থাকবে। কিন্তু এত দিন পেরিয়ে গেল, 22শে এপ্রিল থেকে আজকে এত দিন পেরিয়ে যাওয়ার পরেও কি কড়া পদক্ষেপ নেওয়ার দিকে আমার দেশের সরকার গেলেন? অজিত ডোভাল কি করলেন, যাকে নিয়ে আমরা প্রায় ভারতবর্ষের জেমস বন্ড তাকে প্রায় সেই উপাধি দিয়ে দিয়েছিলাম, সেই অজিত ডোভাল আমার দেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, তারা কি করলেন এটা কিন্তু দেশবাসী জানতে চাইছে। এই যে মক ড্রিল নিয়ে এত কথা হচ্ছে, মক ড্রিল হবে, দেশের মানুষ মক ড্রিল ইত্যাদি ইত্যাদি হবে, সেটা কোনো অসুবিধা নেই। করোনার সময় তো আমরা থালা বাজিয়েছিলাম করোনা চলে যাবে বলে, তো দেশের অনেক মানুষ থালা বাজিয়েছিলেন, তার মতো করে পালন করার চেষ্টা করেছিলেন। দেশের কেন্দ্রীয় মন্ত্রী মোমবাতি জ্বালিয়ে ঘোষণা করেছিলেন ওই গানের মতো, গো করোনা, করোনা গো, এসব আমরা দেখেছি। কিন্তু শেষমেশ করোনা থেকে বাঁচতে আমাদের সোশ্যাল ডিস্টেন্সিং করতে হয়েছিল, রেড ভলেন্টিয়ারকে রাস্তায় নেমে পড়তে হয়েছিল, ওষুধ খাবার পৌঁছানোর ব্যবস্থা করতে হয়েছিল। তাহলে এবার তো অনেক কথা হলো, মক ড্রিল হবে, অসুবিধা নেই। দেশের মানুষ তারা নিরাপদ থাকার জন্য চেষ্টা চরিত্র সরকার শেখাবে, সব ঠিক আছে। কিন্তু সন্ত্রাসবাদীদের সবক শেখানোর জন্য কি ব্যবস্থা সরকার নিচ্ছে এটা আজ অব্দি স্পষ্ট হচ্ছে না। কিছু গোপনীয়তা থাকবে, কিন্তু তারপরে যতটা স্পষ্ট করা যায়, যতটা হুমকি হচ্ছে, যতটা গর্জন হচ্ছে, ততটা বর্ষ এখন অব্দি হয়নি। আমরা চাই এটা দ্রুত হোক, এত কড়া ভাবে হোক, যাতে সন্ত্রাসবাদীরা সত্যি ভয় পায়। এই পেহেলগামের ঘটনার এক সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে স্বরাষ্ট্রমন্ত্রী একটি সাক্ষাৎকারে বলেছিলেন সন্ত্রাসবাদ হামাগুড়ি দিচ্ছে, কিন্তু কার্যত সেই অবস্থায় নেই। আমরা চাই সন্ত্রাসবাদ হামাগুড়ি দিক, আমরা চাই কাশ্মীরে শান্তি ফিরুক। সন্ত্রাসবাদকে হাতিয়ার করে ধর্ম জাতের ভিত্তিতে মানুষের মধ্যে ভাগাভাগি হয়ে না যাক, এটা আমরা চাই। কিন্তু এটা সরকারকে গ্যারান্টি করতে হবে যে কারণে ওরা ক্ষমতায় বসেছেন, কাজ করে দেখাতে হবে। ভারতবর্ষের সংবিধান বলেছে যে এটা একটা সেকুলার দেশ। যাদের এটা মানতে অসুবিধা হচ্ছে তারা ভারতবর্ষ ছেড়ে কোথায় যাবেন আমি জানি না, কিন্তু বিজেপি নেতাদেরকে বলবো, নরেন্দ্র মোদীর অতীতের ইন্টারভিউ, যখন এর আগে সন্ত্রাসবাদী হামলা তো শুধু বিজেপির আমলে হচ্ছে, কথাটা সত্যি নয়, এর আগের সরকারের আমলে যখন সন্ত্রাসবাদী হামলা হয়েছে, সেই সময় গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে, বিজেপি নেতা হিসেবে নরেন্দ্র মোদী সেকুলারিজম সম্পর্কে, নরেন্দ্র মোদী সরকারের করণীয় সম্পর্কে কি বলেছিলেন, সেইটা যদি এখনকার একটু বিজেপি নেতারা শুনে নেন, ওই যে দিলীপ বাবু কি বলেছেন, কার আঁচলের তলা থেকে বেরিয়ে এসে কারা বিজেপি করছে, সেগুলো যদি ওরা একটু শুনে নেন, তাহলে উপকার হবে, অপকার হবে না।
প্রোটেকশন দেবে লাল ঝান্ডাই তাদের। এখন কিছুদিন এদেরকে নিয়ে দড়ি টানাটানি হবে। এর আগেও আমরা সিঙ্গুর নন্দীগ্রামের সময় এরকম লাশের রাজনীতি করতে, পরিবারকে নিয়ে টানাটানি করতে অনেক দেখেছি। রিজওয়ানুর রহমানের পরিবার আজ অব্দি রিজওয়ানের হত্যার ইনসাফ পায়নি, এবং এই ঘটনাতেও আমরা শেষমেশ দেখতে পাবো। এখন কিছু দড়ি টানাটানি চলবে, কিন্তু তারপর শেষ বিচারে এরা কখনোই এই মানুষের পাশে থাকবেন না। যদি থাকার হতো, টাকাটাই এরা চিনেন। আসলে এরা তো টাকাটা পকেটস্থ করেছেন, সেটা বাঁচানোর জন্য এ দল থেকে ও দল আর ও দল থেকে এ দলে গেছেন। ফলে টাকা ছাড়া ওরা কিছু চেনেন না। যদি পরিবারের পাশে দাঁড়ানোটা এত প্রয়োজন মনে হতো, তাহলে যে তিলোত্তমার বাবা মা, নির্যাতিতার বাবা মা অমিত শাহকে চিঠি লিখলেন, তারপরে অমিত শাহ কলকাতায় এলেন, উত্তর 24 পরগনায় মিটিং করতে গেলেন, কিন্তু ওদের বাড়িতে 5 মিনিট যাওয়ার প্রয়োজন বোধ করলেন না, কারণ ওই পরিবারকে নিয়ে বোধহয় ধর্মজাতের রাজনীতির দড়ি টানাটানির ক্ষেত্রে বিজেপির সুবিধে হতো না। এখানে হয়তো সেই সুবিধাটা ওরা চাইছে বলে একটু বাড়তি দড়ি টানাটানি করছে। লাশের রাজনীতি বামপন্থীরা করেনি, কিন্তু শেষ বিচারে মানুষের পাশে দাঁড়ানো, শহীদ পরিবারের পাশে দাঁড়ানোর কাজটা বামপন্থীরাই করে এসছে, বামপন্থীরাই করবে। শুভেন্দু অধিকারীর ওপর বিজেপির নেতারা ভরসা রাখছে না। দিলীপ বাবু কি বলেছেন সে প্রসঙ্গে আমি যাচ্ছি। 23 সালের ডিসেম্বর মাসে যে 3টে তারিখ ঘোষণা করে তৃণমূলের যে 3 নেতাকে সিবিআই এর হাতে অ্যারেস্ট হওয়ার কথা শুভেন্দু অধিকারী বলেছিলেন, ওর দেশের কেন্দ্রের সরকার সিবিআই এর মাথায় যারা বসে রয়েছে তারা শুভেন্দু অধিকারীর ওপর ভরসা রাখছে না, সাধারণ মানুষ কিভাবে রাখবে?